জটিল লাগতেছে। বলো কোন কোন বিষয়ে বলো। আমি আসলে ওই যে কিছু কিছু আইটেম নতুন ইউজ করতেছেন তো, যারা আমি আর কখন তেমন ওই যে আমি তো এমনিতে নর্মাল নর্মাল কাজ যেগুলো করতাম তো রেগুলারলি, এমনিতে এত ডিটেলস তো কখনো করা হয় নাই। তো এখন জি ভাই, আমাদের একটু ক্ষেত্রেও সেম ভাই। রিভাইজ দিতে হবে। আপনি জি ভাই, আপনি যেভাবে মানে ব্রিফলি করতেছেন, একটু শুধু রিভিউ দিলেই আমাদের হয়তো আমরা নিয়ে নিতে পারবো আর কি, ইনশাল্লাহ। আমরা যেহেতু মানে সিম্পলি ভাবে কাজ করতাম, ভাই যেটা মানে বললো আর কি, একটু রিভিউ দিলে আমরা হয়তো সেটা শিখে নিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, ভিডিও গুলা বারবার দেখলে আপনাদের দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে অনেক কিছু, ঠিক হ্যাঁ হ্যাঁ, আছে? জি জি আর প্র্যাকটিস করতে হবে, আসলে প্র্যাকটিস না করলে যে কোনো জিনিসই ভুলে যায়। জি জি, প্র্যাকটিস একদম ঠিক বলছেন। ম্যাথের মতো ম্যাথমেটিক্স কিন্তু তুমি যতই ভালো পারো, পরীক্ষার আগে তুমি ম্যাথ না করে যাও তো মনে হবে যেন আমি সবই পারবো, কিন্তু করতে গেলে দেখবা যে আমার কিছু বেড়ে যাচ্ছে। তো একটু জি প্র্যাকটিস ভাই, অবশ্যই। আমাদের মূলত তোমার আগে যেগুলো এগুলো তোমার সবগুলাই দেখা গেল তোমাদের কাছে অনেকগুলা নতুন নতুন টপিক ছিল, কিন্তু রেগুলার বেসিসে কাজ করতে থাকলে দেখবা যে ওইগুলো আসলে সহজ হয়ে গেছে, মানে এত কমপ্লেক্সিটি থাকবে না। জি ভাই, অবশ্যই। ভিডিওগুলো একটু দেখে নিও, যে যেখানে যেখানে বেড়ে যাও, যে ডিসকাস গুলো হয়েছিল জি ভাই, যেখানে আপনি একসময় যদি তো just একটু করে ব্রিফ করে যান তাহলে হবে। জি ভাই, আমরা ভিডিওতে তখন দেখে নেবো ভাই, আপনি জাস্ট একটু বেসিক ব্রিফ করে তাহলে জিনিসটা হবে। কি মানে মানে ডিপলি ভিউগুলো দেখাচ্ছে যে কোনটা কোন জায়গায় কোনটার সাথে কি রিলেটেড। আমি জি একটা যাচ্ছে তুমি এই এখন থেকে টিউটোরিয়াল গুলো একটু মানে ভালোভাবে দেখবে আর কি, মানে ক্লাস লেসন যেগুলো টিউটোরিয়াল আকারে মনে করি যে তোমার ইউটিউবে যখন দিয়ে দিব, একটু ওইগুলা মানে মনোযোগ দিয়ে দেখবে যে আসলে আমি এখানে কোনটার সাথে কোনটা রিলেট জি করছি। ভাই, আর যদি আমার মিস্টেক থাকে আমি তো বলে দিব যে আমি এখানে আমার মিস্টেক ছিল, সেইটা তোমরা একটু জি ভাই, জি, সমস্যা নেই। জি ভাই, একসময় তো ভাইয়া পুরো লারাভেলটাই তো মানে আননোন ছিল, এখন তো আস্তে আস্তে মানে কিছুটা জানা হয়ে গেছে। এইভাবে আসলে প্র্যাকটিসটাই মেইন। সেটাই। জি জি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই তো অন্যরকম ব্যাপার ছিল। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আবার কি জিনিস, আমি যখন সিএসসি তে ভর্তি ছিলাম ওই সময় তো আমার এক ফ্রেন্ড বলছিল কি যে সিএসসি তে পুরো মজা, তুমি যাবি ক্লাসে যাবি গেম টেম খেলবি চলে আসবি। আমি তো শুনতে ভালো তো লাগলো, বসে পড়ে কম্পিউটারে গেম টেম খেলবো, এই তো কথা। পরে গিয়ে বুঝছি যে জি আসলে ভাই, আমি গেম খেলা না। আমাদের সেম ছিল ভাই। আর জানতো যে ভাই গান বাজানো যায়, হ্যাঁ, কিছু প্রিন্ট টিন করা যায়, হার্ডওয়্যারে কিছু কাজ আছে, এগুলো জানতাম ভাই। যে কোডিং হ্যালো করা লাগে এটা জানতাম ভাইয়া, না। ভাইয়া মানে ক্লাস শেষে আমার দুইটা বিষয়ে একটু জানার ইচ্ছা আর কি। মানে ওই যে জেনকিন্স আর সিআই/সিডি পাইপলাইন আর কি, আসলে এই দুইটা আসলে কিভাবে কাজ করছে এই বিষয়টা একটু ক্লাস শেষে আর কি, এই টপিক শেষে আর কি একটু বললে। এটা আসলে অনেক বড় টপিক, হ্যাঁ, তারপরেও আমি যতটুকু মানে পারি। সাম আর কি, অল্প একটু ব্রিফ ডিসক্রিপশন দিলেন, দেন হচ্ছে আগ্রহ জাগলো, পরে স্টাডি করে নিলাম। আমরা যেটা গেছিলাম আর কি, যে আমাদের এই অ্যাপ্লিকেশনের ডিরেক্টরি স্ট্রাকচার সম্পর্কে তো আইডিয়া দিচ্ছিলাম তোমাদের, তাই না? প্লাস জি মেইনটেনেন্স ভাই, এর এই কথাটা তো বুঝছো, যে তোমার মেইনটেনেন্স এর ক্ষেত্রে কি হয়, ফ্রেমওয়ার্কের ভিতরে ডাউন নামের একটা পিএসপি ফাইল, সরি একটা ফাইল ক্রিয়েট করে। ওই ফাইলটা থাকলেই সে বুঝে নেয় যে আসলে সে মেইনটেনেন্সে আছে, এবং তোমার তখন আর অ্যাপ্লিকেশনটা এই সার্ভিস আনএভেলেবল স্টেটে চলে আসে। তো আমার এখন মনে করো আবার আমি অ্যাপ্লিকেশন আপ করে দিচ্ছি, আমার দেখো অ্যাপ্লিকেশনটা আবার অ্যাক্সেসিবল হয়ে গেছে। এখন এর পরের স্টেপে কি করতেছে দেখো, যে আমার ভেন্ডর অটোলোড এই ফাইলটাকে রেজিস্টার করছে। এটা কিন্তু গতদিন আমি কম্পোজার যখন দেখাইছিলাম ওই সময় কিন্তু আমাদের বলছিলাম যে ভেন্ডর ডিরেক্টরিটার কাজ কি আছে, তাই না? ভেন্ডর ডিরেক্টরিটা কিন্তু কম্পোজার থেকে যখনই তুমি ফাইলগুলো জেনারেট করবা, জেনারেট করলে তখন কি হবে, এই ভেন্ডর ডিরেক্টরিটা কিন্তু ক্রিয়েট হচ্ছে, তাই না? এই ভেন্ডর ডিরেক্টরিটা মনে আছে? হ্যাঁ ভাইয়া, এই কম্পোজার জেসন এখান থেকে ক্রিয়েট হচ্ছিল। কম্পোজার জেসন বলেছে যখন আমরা দেখেছিলাম না PSR4 কিভাবে কাজ করে, দেখো লারাভেলের পুরো অ্যাপ ডিরেক্টরিটাকেই PSR4 এর আওতাভুক্ত করছে। তারপরে ডেভেলপমেন্ট ভার্সনে যেমন তোমার টেস্টটাকে করছে এরকম, তারপরে স্ক্রিপ্টের যেগুলো বলছিলাম না, স্ক্রিপ্টের পোস্ট ডাম্প করার পরে কি হবে, প্যাকেজ ইনস্টলের পরে কি হবে, প্রজেক্ট ক্রিয়েট করার পরে কি হবে, এই দেখো এই স্ক্রিপ্টগুলো এখান থেকে নাম এক্সট্রা কিছু আছে, এগুলো পরে দেখবো। তারপরে যে
স্টেবিলিটিটাকে দেখছো, না ডেভেলপমেন্ট ভার্সন সেট করছে কিভাবে দেখছো, কিছু কিছু জিনিস দেখো কম্পিউটার করছে। এখন তুমি যদি হ্যাঁ তুমি আগের ক্লাসটা যদি হ্যালো মনোযোগ ভাই। করে থাকো এবং যদি স্টাডি করে থাকো, দেখবো যে এর এই কিগুলা দেখে এখন তোমার অত বেশি পেইন লাগবে না, এখন দেখবে যে না এটা পরিচিত পরিচিত একটা আচ্ছা ভাইয়া, যখন ডেভেলপমেন্ট দিব তখন কি ডেভ এর জায়গায় স্টেবল দিয়ে রাখবো? ডেভেলপমেন্টে না, এখানে কিছু করার দরকার নেই, অসুবিধা নেই। ও আমার আচ্ছা আচ্ছা। মিনিমাম স্টেবিলিটি হচ্ছে অনেক প্যাকেজ মনে করো যে ডেভ ভার্সন যেটা ইউজ করতে পারতে চাই আমরা, মানে কোনো স্টেবিলিটি নাই বাট ওটা আমাকে ইউজ করতে হবে, ডেভেলপমেন্টটা ইউজ করতে হবে, মাস্টার ডেভ নাম থেকে নিয়ে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ডিপেন্ড করে। তো সেখান থেকে দেখো যে সেই ভেন্ডর ডিরেক্টরিটাকে সে ক্রিয়েট করলো, সরি ইনক্লুড করলো। ইনক্লুড করার পরে যেটা হচ্ছে দেখো, অ্যাপ্লিকেশনে বুটস্ট্র্যাপ নামের একটা তাদের অ্যাপ পিএসপি নামের একটা ফাইল তারা বানাইছে। যে ফাইলটার ভিতরে কি আছে দেখি, এখানে হচ্ছে দেখো তোমার তার অ্যাপ্লিকেশন ইনস্ট্যান্সটাকে ক্রিয়েট করতেছে এখানটাতে, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটা কোথায় আছে দেখো, লারাভেলের সমস্ত কিছু লারাভেলের ফাউন্ডেশনের ভিতরে আছে। এই ইলুমিনেট ফাউন্ডেশন এগুলো সবগুলো ভেন্ডর ডিরেক্টরির ভিতরে আছে। ভেন্ডরের ভিতরে যদি তুমি যাও, যাওয়ার পরে মনে করো তোমার এই লারাভেলের ভিতরে ফ্রেমওয়ার্ক, তো এই ইলুমিনেটের ভিতরে অ্যাপ্লিকেশন নামে তুমি দেখো একটা ডিরেক্টরি আছে, ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন। তার মানে এখানে তোমার ফাউন্ডেশন নামের একটা থাকবে, ফাউন্ডেশন ওই যে এই যে অ্যাপ্লিকেশন, ফাউন্ডেশন। এই ফাইলটাকে ধরে এখানটাতে যাওয়ার পরে সে কি করতেছে, সে আমার বেস পাথটাকে সেট করে দিচ্ছে। এখন দুইটা কেস নিতে পারে, বেস পাথটা বাই ডিফল্ট যদি আমি কিছু না না প্রোভাইড করি আর কি, এটা হচ্ছে নাল কলেশন অপারেটর বলে এটা, ঠিক আছে? তার মানে কি যে এই ভ্যালুটা যদি কখনো নাল হয় তাহলে এই ভ্যালুটাকে ইউজ করো। আগে ছিল টার্নারি ছিল, এটা হচ্ছে নাল কলেশন। টার্নারি আছে যে মনে করো যে তোমার এইভাবে দিতে হবে, এটা হচ্ছে টার্নারি আর এটা হচ্ছে নাল কলেশন। সো এটা দুইটা ভ্যালু নিবে, ফার্স্টে ট্রাই করবে, বাট এটা ভ্যালু যদি কখনো নাল হয় তাহলে পরে পরে মনে করো যে যেটা তুমি বলে দিবা সেই অপশনটাকে সে আবার ট্রাই করবে। তো প্রথমে দেখবে যে তার অ্যাপ বেস পাথটা আছে কিনা, এটা কি ভাবে হইতে পারে। এটা মনে করো যে আমার এনভায়রনমেন্টের ভিতরে আমি যদি এমন চাই, আমার ডকারের ভিতরে আমি এখানে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি অ্যাপ্লিকেশন, এখানে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম, যে এনভায়রনমেন্টের ভ্যালু আমি নাম দিলাম হলো অ্যাপ বেস পাথ, দিয়ে আমি এখানে একটা পাথ বলে দিলাম। তখন হবে কি, সে ওই পাথটাকে ইউজ করার ট্রাই করবে, ঠিক আছে? যদি না হয় তাহলে আমার অ্যাপ্লিকেশনটা যেখানে আছে, অর্থাৎ কারেন্ট ডিরেক্টরি, যেটা কারেন্ট ডিরেক্টরি বলতে কি এই যে বুটস্ট্র্যাপ, এই ডিরেক্টরিটা হবে, কারণ অ্যাপ ফোল্ডার যেটা তার যে ডিরেক্টরি বুটস্ট্র্যাপ, এই বুটস্ট্র্যাপটা আসলে কোথায় আছে, সোর্সের ভিতরে আছে। তো এই পাথটাকে সে তখন ইউজ করবে তার অ্যাপ্লিকেশন ডিরেক্টরি ছিল। এরপরে যেটা হবে, তোমার অ্যাপটাকে মনে করো যে তোমার এগুলো হচ্ছে লারাভেলে মনে করো যে তোমার বিভিন্ন ধরনের নিজস্ব অপারেশন, হ্যাঁ, তার ভিতরে একটা, এটা তোমার মনে করো একটা ইয়ে বলতে পারি আমরা, ডিজাইন প্যাটার্ন, সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া আছে? এট এ টাইম আমার অ্যাপ্লিকেশনে একটাই ইনস্ট্যান্স থাকতে পারে। তো যদি আমি মাল্টিপল ইনস্ট্যান্স ক্রিয়েট করতে চাই, যদি এক্সিস্টিং কোনো ইনস্ট্যান্স মানে কোনো একটা অবজেক্ট, যদি কোনো একটা ক্লাসের অবজেক্ট যদি একবার ক্রিয়েট করো, তাহলে ওই অ্যাপ্লিকেশন যতক্ষণ রানিং আছে নতুন করে আর ওই অবজেক্টটাকে ক্রিয়েট করবে না, ওই এক্সিস্টিং ওই অ্যাপ্লিকেশনের ওই সরি অবজেক্টটাকে ইউজ করতে থাকবে। এটা হচ্ছে সিঙ্গেলটন প্যাটার্ন। তো লারাভেল সিঙ্গেলটন প্যাটার্নের থ্রুতে যেটা করলো, তোমার এইচটিটিপি কার্নেলটাকে, এই দুটা মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এটা, হ্যাঁ, আর এটা হলো কনক্রিট ক্লাস। এই সিঙ্গেলটন এভাবে বলে দিলে তখন একটা তোমার অবজেক্ট ক্রিয়েট করবে সে এখানটাতে, হ্যাঁ। কিভাবে করে ডিটেইলে আমি আপাতত যাচ্ছি না, তবে আমি যে জিনিসটা তোমাকে বলছি দেখো, কয়েকটা কাজ সে করছে। এক নম্বর হলো এইচটিটিপি কার্নেলটাকে ইউজ করছে, দুই নম্বর হলো কনসোল কার্নেলটাকে ইউজ করছে। এটা কোথায় থেকে আসবে দেখো, এইচটিটিপি কার্নেল দেখছো, অ্যাপ এইচটিটিপি কার্নেল.পিএইচপি এটাকে ইউজ করছে আর কি। এর ভিতরে কি থাকে সেটাও আমি বলতেছি। আবার দেখো কনসোল কার্নেল ইউজ করতেছে, হ্যাঁ, অ্যাপ কনসোল কার্নেল, যে অ্যাপের কনসোলের ভিতরে কার্নেল, এই কনসোল কার্নেলটাকে ইউজ করে। আর একটা কাজ করে কি, সে অ্যাপের এক্সেপশন হ্যান্ডেলারে চলে যায়, অ্যাপের ভিতরে এক্সেপশন থাকে, এক্সেপশনসের হ্যান্ডেলারে যায়। এই তিনটা অবজেক্ট সে আসলে জেনারেট করার পরে ফাইনালি তার অ্যাপের ভিতরেই থাকবে তিনটা অবজেক্ট, এবং এই অ্যাপটাকে তোমাকে এখানে রিটার্ন করবে।
ঠিক আছে? তারপরে যেটা হবে যে তুমি একটা কার্নেল জেনারেট করলা, তুমি এখানে যেটা পাবা সেই অনুযায়ী তোমার কার্নেল ক্লাস থেকে নিয়ে তুমি কার্নেলের আমরা কি প্রোভাইড করতেছি, এখানে কিন্তু আমরা ইন্টারফেস প্রোভাইড করতেছি। তার মানে আমি জানি না যে আসলে এইখানটাতে আমার কোন কার্নেলটা যাবে, অ্যাপের কনসোল কার্নেল নাকি আমার এইচটিটিপি কার্নেল। অর্থাৎ রিকোয়েস্টটা হইতে পারে তোমার টার্মিনাল থেকে কনসোল কার্নেলে কখন আসবে, কনসোল কার্নেলে আসবে যখন তুমি সাপোজ পিএইচপি আর্টিসান লিখলাম এখানটাতে, হ্যাঁ, এটা আমার কনসোলে যাবে, এটা কনসোল অ্যাপ্লিকেশন হিসেবে কিন্তু কাউন্ট হবে পিএইচপি সিএলআই থেকে আর কি, হ্যাঁ। তখন যেটা হবে আমার কিন্তু এইটাকে সে অ্যাক্সেস করবে, এই কার্নেলটাকে কিন্তু সে অ্যাক্সেস করবে, ঠিক আছে। এটা আরেকবার হচ্ছে যদি আমার অ্যাপ্লিকেশনের ওয়েব থেকে যদি যাই, তো আমি এখান থেকে অ্যাক্সেস করার ট্রাই করতেছি, তখন সে কোনটাকে ইউজ করবে, এই এইচটিটিপি কার্নেলটাকে ইউজ করবে। এই কেসে এখান থেকে ওই কার্নেলটাকে সে জেনারেট করবে, জেনারেট করার পরে আমার রিকোয়েস্টটাকে ক্যাপচার করবে, রিকোয়েস্ট ক্যাপচার করার পরে আমার মনে করো যে তোমার হলো পরে রেসপন্সটা জেনারেট করবে, রেসপন্সটা এইভাবে জেনারেট করে ফাইনালি টার্মিনেটের ভিতরে রেসপন্সটা জেনারেট করে দিবে। কিন্তু রেসপন্সটা জেনারেট করলো, করার পরে আমার অ্যাপ্লিকেশনটাকে এটাকে ডিসপ্যাচ করে, মানে ফাইনালি মনে করো যে তোমার যেখান থেকে তুমি অ্যাক্সেস করতেছো, যদি টার্মিনাল থেকে করো তাহলে টার্মিনালে, ব্রাউজার থেকে যদি করো ব্রাউজারে, তোমার ফাইনালি রিকোয়েস্টটাকে সেট করে দিবে। তো এইটা মোটামুটি লারাভেলের বেসিক কাজ। এখন এর ভিতরে যে জিনিসটা হয় যে এই যে কার্নেল, যেটা কার্নেলটাকে বলা হয় অ্যাপ্লিকেশনের হার্ট বলা হয়, হ্যাঁ। কার্নেলের ভিতরে কি কি থাকে, এটা আমার একটা এইচটিটিপি কার্নেল, এইচটিটিপি কার্নেলের ভিতরে কি কি আছে যে আমি কয়েকটা মিডল লেয়ার সেট করছি, মিডল লেয়ারের কয়েকটা গ্রুপ সেট করছি, এখানটা প্রোটেক্টেড মেথড সবগুলো, এরপরে আমার কিছু রাউটের মিডল লেয়ার সেট করছি। তো এই যে মিডল লেয়ার যেগুলো থাকবে, এই মিডল লেয়ারের এই মিডল লেয়ার গুলোকে সে মনে করো যে এক্সিকিউট করে। কিভাবে এক্সিকিউট করে, মিডল লেয়ার যদি তুমি যদি চাও একটা মিডল লেয়ার যদি তোমার এখানে থাকে, সাপোজ দেখো মিডল লেয়ারের ভিতরে ওয়েবের জন্য আমার কি কি মিডল লেয়ার আছে দেখো, এনক্রিপ্ট কুকিজ নামের একটা মিডল লেয়ার এখানে আছে, তারপর স্টার্ট সেশন, ভেরিফাই সিএসআর টোকেন, অনেকগুলো মিডল লেয়ার কিন্তু এখানে আছে। এই মিডল লেয়ার গুলোকে সে এক্সিকিউট করবে। মিডল লেয়ারের ভিতরে কি থাকে, মিডল লেয়ারের একটা বেসিক কনসেপ্ট হচ্ছে তোমার মিডল লেয়ারে হ্যান্ডেল মেথডটাকে কল করে রয়েছে, ঠিক আছে। এটা লারাভেলের বেসিক আর কি, মানে হ্যান্ডেলটাকেই তোমার অলওয়েজ কল করে। সো হ্যান্ডেলের ভিতরে কি হয়, এই অথেন্টিকেটটাকে ইউজ করা হচ্ছে আমার এই অথেন্টিকেটের ভিতরে। এখন আমার এখানে কি হচ্ছে, আমি একটা জায়গায় শুধু ওভাররাইড করতেছি, অর্থাৎ আমি যদি চাই আমি ডিফারেন্ট কোনো জায়গায় যদি আমি যদি রিডিরেক্ট করতে চাই, আমি সেটাকে ম্যানেজ করার জন্য এই অথেন্টিকেট মিডলওয়্যারটাকে ইউজ করতেছি। আসলে এত ডিটেইলে আমার দরকার নেই যাওয়া, তারপর আমি জাস্ট বলে রাখতেছি, এটা তোমাদের না বুঝলে অসুবিধা নেই, আস্তে আস্তে বুঝতে। তো এইভাবে মনে করো মিডলওয়্যার গুলাকে সে এক্সিকিউট করে স্টেপ বাই স্টেপ আমার এখানে আসার পরে অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে তোমার মোটামুটি মিডলওয়্যারের কাজ। মিডলওয়্যার তুমি যা যা বলে দিবে ওইভাবে কাজ করে। এছাড়াও তোমার আরো একটা জিনিস এখানে জরুরি, মিডলওয়্যারের কাজগুলো করার পরে ফাইনালি তোমার তো একটা অ্যাপ্লিকেশন জেনারেট করে, মানে লারাভেলের অ্যাপ যে অবজেক্ট যেটা আমরা এখান থেকে যেটা জেনারেট করছিলাম, হ্যাঁ, এটা জেনারেট হয়। এটার পরে আরেকটা ঘটনা ঘটে, ঘটনাটা হলো আমার অ্যাপ্লিকেশনের কনফিগার একবার যেটা অ্যাপ্লিকেশন যে আমার কয়েকটা প্রোভাইডার বলে দেওয়া আছে, এই প্রোভাইডার গুলাকে তখন সে সিরিয়ালি এক্সিকিউট করে, প্রোভাইডার গুলো অ্যাক্সেস করে আর কি। এগুলোর আমার অবজেক্ট যদি বানাইতে হয় আমার বলে দেওয়া থাকবে যে প্রোভাইডার গুলো কিভাবে কাজ করবে না করবে। এইভাবে মনে করে প্রোভাইডার গুলোকে সে ইউজ করবে। লারাভেলের এগুলো হচ্ছে ডিফল্ট, লারাভেলের নিজস্ব, না লারাভেল প্রজেক্টটা রান করার জন্য এই প্রোভাইডার গুলো তার দরকার, এটা হচ্ছে লারাভেল নিজে। আর তারপরে আমার অ্যাপ্লিকেশন লেয়ারে এসে আমার সে কয়েকটা প্রোভাইডার দিচ্ছে, তার ভিতরে একটা হচ্ছে অ্যাপ সার্ভিস প্রোভাইডার। অ্যাপ সার্ভিস প্রোভাইডারটা এখানে দেখো, তোমার অ্যাপ সার্ভিস প্রোভাইডার আছে, তারপর পড সার্ভিস প্রোভাইডার, ইভেন্ট সার্ভিস প্রোভাইডার, রাউট সার্ভিস প্রোভাইডার। তুমি যদি তোমার হোয়াটসঅ্যাপ মডেল ইউজ করতে চাও, টুইটার ইউজ করতে চাও, তখন তোমার ব্রডকাস্ট সার্ভিস প্রোভাইডারটাকে এখান থেকে এনাবেল করে দিতে হবে, তাহলে হোয়াটসঅ্যাপ কাজ করবে না। এরকম বিষয়গুলো থাকবে। তুমি যদি তোমার কাস্টম সার্ভিস প্রোভাইডার ক্রিয়েট করতে চাও, সেগুলো এখানে ক্রিয়েট করবে। তো মোটামুটি সার্ভিস প্রোভাইডারের ভেতরে আসলে দুইটা জিনিস থাকে, একটা থেকে তোমার রেজিস্টার, আর একটা থেকে তোমার হলো বুট। মোটামুটি কি, যে আমার একটা মনে করো যে কম্পিউটার তুমি স্টার্ট করছো, তাহলে আমরা কি বলতেছি সেটাকে বুট করা, তাই না? হ্যাঁ। রেজিস্টারটা কি, রেজিস্টারটা হচ্ছে তুমি আগে অ্যাপ্লিকেশনের
কোনো কনফিগারেশন যদি লাগে, এই সার্ভিস প্রোভাইডারের জন্য কোনো কনফিগারেশন যদি দরকার হয়, পাথ কনফিগার করা, অমুক কনফিগার করা, কনফিগার গুলো রেজিস্টারের ভিতরে করতে হবে। আর একটা যেটা হয় যে এই বুট মেথড, যেটা এই মেথডটাকে সে পর্যায়ক্রমে প্রত্যেকটা এখান থেকে নিয়ে নিয়ে এক্সিকিউট করবে। এর একটা বুট হ্যান্ডেল, বুট যেগুলো আছে সেগুলো কল করবে, এর বুট গুলো কল করবে, কল করছে। তো এখানটাতে যদি আমি অ্যাপ্লিকেশনটাকে যদি আমি ডাই লিখে দিই, ঠিক আছে, তখন কি হবে আমার অ্যাপ্লিকেশনটা? দেখো, এ কিন্তু ডাই করে ফেলবে অ্যাপ্লিকেশনটা, ডাই করে ফেলবে। কারণ কি এইগুলাকে বুট মেথড গুলাকে সে কল করে পর্যায়ক্রমে। এইভাবে এই প্রত্যেকটা ভিতরে মানে এখানেও মনে করি যদি বুটে যদি আমি ডাই করি তাও ডাই হবে, মানে এই প্রত্যেকটা বুট মেথডে কল করবে, ডাই করবে, সরি মানে এক্সিকিউট করবে। এটা হচ্ছে সার্ভিস প্রোভাইডারের স্টেপে যাবে। এই ফাইনালি এইগুলা করার পরে তোমার সর্বশেষে তোমার হচ্ছে রাউটের কাছে চলে যাবে। সো এই রাউটটাকে সে এখন দেখবে কোন রাউটে যাবে, এখান থেকে দেখবে। বলো, বুটটা কি ওই যে কনস্ট্রাক্টের মতো কাজ করে? বুটটা কনস্ট্রাক্ট কনস্ট্রাক্ট বলতে কি আসলে এক্সিকিউট করে, লারাভেলের মেকানিজম আছে। হ্যাঁ, তো তোমার মনে করো প্রত্যেক সার্ভিস প্রোভাইডার লোড করার পরে বুট মেথডগুলো এক্সিকিউট করতে থাকে পর্যায়ক্রমে। ভাই আমি বুটটা একবার ইউজ করছিলাম, ধরেন ওই যে আমাদের ক্যাটাগরি, আমি একটা প্রজেক্টে ক্যাটাগরি ইউজ করছি, তো ক্যাটাগরি পাচ্ছিল না, তো ওইখানে প্রত্যেকটা পেজে ক্যাটাগরি দেওয়ার জন্য এইখানে ইউজ করছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা মানে ওইটা বুট যেটা হয় প্রত্যেক রিকোয়েস্টে বুটটাকে কল করেছে, মানে অ্যাপের ইনস্ট্যান্স বিল করার সময় বুট করতে হবে। প্রত্যেকটা সার্ভিস প্রোভাইডার যতটা রেজিস্টার করা থাকবে প্রত্যেকের বুটকে কল করতেছে। বুঝতে তো পারছি। তুমি যে কোনো বুটেই তুমি লিখবে। এখন কোন একটা মনে করো হইলো যে আমি এইখানটাতে একটা ভ্যালু চেঞ্জ করলাম, এর ভ্যালু দিলাম 1, আবার আরেকটা বুটে এসে আমি এর ভ্যালু 2 করে দিলাম। তো ফাইনালি ওই ভ্যালুটাও কিন্তু তোমার মডিফাই হবে, মডিফাই করা যায়। সেগুলো আবার তোমার অ্যাডিশনাল সার্ভিস প্রোভাইডার তুমি কাস্টম সার্ভিস গুলো রেজিস্টার করো, সেগুলো ওভাররাইড করতে পারো। অনেক মেকানিজম আছে, নরমালি প্রয়োজন হয় না, বাট চাইলে কিন্তু করতে পারো। এরপরে মনে করো যে এই রাউট সার্ভিস প্রোভাইডার একটু দেখা দরকার আছে। রাউট সার্ভিস প্রোভাইডারে কি হয় যে আমার অ্যাপ্লিকেশনটা এখন কোন রাউটে যাবে এটা ডিফাইন করবে কিভাবে। তোমার রাউটের ভিতরে তোমার প্রিফিক্স, দেখো আমার যদি কখনো এমন হয় যে আমি এখানটাতে এপিআই কল করছি, এই প্রিফিক্স যদি থাকে, অর্থাৎ আমরা যদি এপিআই পাই তখন সে এপিআই মিডল লেয়ার গ্রুপে যাবে। এপিআই মিডল লেয়ার গ্রুপ মানে দেখো কোন জায়গায়, আমার যদি আমি app.php তে যাই, সরি এটা না, আমার app.php আমি কার্নেলে যাবো, মানে সিসি কার্নেল, এখানটাতে এই যে এই গ্রুপে যাবে মিডল লেয়ার গ্রুপ, দেখছো মিডল লেয়ার গ্রুপ কোনটা ইউজ করবে এখানে বলে দিচ্ছি। কিন্তু তখন সে এই মিডল লেয়ার গ্রুপে কিন্তু যাবে, তখন সে কিন্তু এই ওয়েবে যাচ্ছে না। এখানে কিন্তু আমরা সে কনফিগারেশন কিন্তু বলে দিচ্ছি রাউট সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে যে আমার গ্রুপটা কি হবে, এপিআই হবে। আর ওয়েবের ভিতরে যতগুলা লিখবা তুমি গ্রুপটা কি হবে, ওয়েব গ্রুপটা হবে। ওয়েবের এইগুলাকে কল করবে। আর এপিআই এর জন্য এরকম তুমি যদি চাও যে তোমার কনসোলের জন্য তুমি সেপারেট করবা, তখন তুমি কনসোল নামে আর একটা গ্রুপ ক্রিয়েট করে তুমি সেটা, বা তুমি চাইলে মনে করো যে সেপারেট ওয়েব গ্রুপ তুমি ক্রিয়েট করে সেই গ্রুপটাকে তুমি এখানে রেজিস্টার করে দিতে পারো, এখানে বলে দিতে পারো, তাহলে ওইগুলাকে সে এক্সিকিউট করবে, ওইভাবে ওভাররাইড করতে পারো লারাভেল থেকে। তো এইভাবে সে ডিসাইড করে যদি এপিআই থাকে তখন সে রাউটস এপিআই.php তে যাবে, যেমন রাউটসের এপিআই.php তে যাবে। আর যদি কোনো কিছু না বলে দেই আমরা তখন সে এখানটাতে যাবে, অর্থাৎ web.php এই রাউটটাতে সে যাবে। এখন এই রাউটটাতে যাওয়ার পরে কি হবে, এই রাউটে যাওয়ার পরে রাউটের ভেতরে এখন তোমার কয়েকটা বিষয় আছে। যেমন তোমার হলো প্রথম এখানে 3টা জিনিস থাকে নর্মালি। এক নম্বরে থাকে কি যে রাউটে এটা হলো মেথড থাকে। 2 নম্বরে কি থাকে, 2 নম্বরে থাকে তোমার হচ্ছে পাথ। 3 নম্বরে কি থাকে, 3 নম্বরে থাকে তোমার হচ্ছে ফাংশন। ঠিক আছে, তাহলে এই 3টা বুঝতে পারছো কি কি হচ্ছে। এই মেথডটা কি, যেমন এই যে গেট, তারপরে পোস্ট,
ফুড, হ্যাঁ, এডিট, এগুলো হচ্ছে আমার মেথড। এই মেথড হতে পারে HTML মেথড। মেথড। পরে পাথ, যেটা পাথটা আমার মনে করো যে কোনো ভ্যালু দিতে পারি, যা ইচ্ছা মতো আমি কিছু দিতে পারি, অয়েলটা দিতে পারি, অনেক কিছু দিতে পারি, এগুলো পাথ। আর ফাংশনটা হচ্ছে এরপরে কি করবে আসলে আইডেন্টিফাই করলো একটা অপশন, আইডেন্টিফাই করার পরে কি করতে হবে। তো এই কলব্যাকের ভিতরে আমরা যা বলবো তাই হবে। তো আমি এখানে যদি আমার ডিডি ইউজ করি, ডাই অ্যান্ড ডাম, এফ এফ এফ, সাপোজ আমি এটাকে দিলাম, রিটার্ন করার কিছু নাই, ভয়েড লাগবে। তো আমি যদি আমার এখন অ্যাপ্লিকেশনে ট্রাই করি অ্যাক্সেস করার, তাহলে দেখো সেই এফএফটা প্রিন্ট করতেছে, এই ফাংশনটাকে কল করতেছে। এখন যেটা হয় যে এই জায়গাটাতে আমরা অনেক সময় মডিফাই করি। কিভাবে মডিফাই করি? সাপোজ আমার এই কোডটাই আমরা একটু মডিফাই করে দিই। আমার এখানে একটা কন্ট্রোলার যদি থাকে, সাপোজ আমি একটা কন্ট্রোলার এখানে জেনারেট করি, কন্ট্রোলার সিম্পল পিসি ফাইল ছাড়া কিছু না। তুমি চাইলে কমান্ড লাইন থেকে জেনারেট করতে পারো, এখান থেকেও ক্রিয়েট করতে পারো। আমি টেস্ট কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার বানালাম। কন্ট্রোলার বানানোর পরে এটা জাস্ট আমার প্যারেন্টটাকে ইউজ করবে, তাহলে সব ফাংশনালিটি এর ভিতরে চলে আসবে। নেম স্পেসটা ইউজ করতে হবে না? হ্যাঁ, নেম স্পেস উপরে নেমস্পেস করা আছে। এইটা থেকে ইউজ করলে সব অটো করে দেয়। আচ্ছা, আমরা যেটা করতে পারি যে এর ফুল যে অপশনটা ছিল, আমরা জাস্ট ফাংশনের ভিতরে অপশনটাকে কেটে নিয়ে চলে যাই, কেটে নিয়ে এখানে বসাই দিই। দেওয়ার পরে এই রেফারেন্সটাকে আমরা সেট করে দিই। রেফারেন্সটা সেট করার জন্য যেটা করা লাগে যে এই একটা মেসেজ আছে যে তোমার হলো এর ভিতরে মেথডটা পিএইচপি মেথডটা ভুলে গেছি, মনে করতেছি না। আচ্ছা, ওটা মনে করলে পরে আমি বলবো না। ভাইয়া ওই কন্ট্রোলারের নামটা দিতে হবে, তারপরে অ্যাট দ্য রেট দিয়ে ফাংশনের ওটা দেওয়া লাগে না এখন। তোমার আমি যে ওই মেথডটা মনে নাই, আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না মেথডটার নাম। পিএইচপি ওই মেথডটাকেই মনে করো যে আলটিমেটলি ওরা এখানে ইউজ করে ফাইনাল। হ্যাঁ, তো সেটার নিয়মটা কি? যে তোমার যে টেস্ট কন্ট্রোলারটাকে আমরা এখানে লিখি টেস্ট কন্ট্রোলার এই ক্লাস কিন্তু স্পেশাল টাইপের একটা object, ঠিক আছে? এটার নামটা হলো যে তোমার এই ফুল যে পাথটা, এটাকে সে রিটার্ন করে। ভাইয়া, হ্যাঁ বলো। মানে আমি আসলে লারাভেল 8 নিয়ে তেমন কাজ করিনি, তো 7 পর্যন্ত করতেছি। তো আমি তখন তো ওই যে শুধু কন্ট্রোলারের নাম দিতাম, তারপর অ্যাট দ্য রেট দিয়ে এই ফাংশন আমি আসতেছি ওই step by একই step, ঠিক আছে? একই কাজ। কনফিউশন আমি বলছি। এখানে দেখো যে একই তোমার কাজ। অ্যাপ্লিকেশনটা আসলে কি হচ্ছে, সে কিন্তু ফুল এইভাবেই কাজ করতেছে। এখন তুমি যেটা করতে হবে, কি করতে হবে তুমি তোমার দেখাচ্ছি। দেখো তুমি এই জিনিসটাকে আমরা ডিডি করি এর ভিতরে, তাহলে কি করবো? টেস্ট কন্ট্রোলার ক্লাস এর ভিতরে আসলে কি আছে, এই কি রিটার্ন করে দেখছো? অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, তারপর টেস্ট কন্ট্রোলার। আচ্ছা, এই যে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার যেটা, এই কন্ট্রোলারটা তুমি আসলে আমরা একটা জায়গায় স্পেসিফাই করে বলে দিচ্ছি, সেই জায়গাটা হচ্ছে দেখো এইখানটা। দেখছো একটা নেম স্পেস বলে দিছি আমরা, ডিফল্ট নেম স্পেস ইউজ করতে হবে। দেখছো এখানে কি বলা আছে? নেম স্পেসটা দিস নেম স্পেস, এই নেম স্পেসটা বাই ডিফল্ট কোনটা থাকে? যেটা আমার ভিতরে জিনিস। যদি নেম স্পেস নাল না হয় তখন ওই যে দিস নেম ইজ এই ফাইলে আছে একটা, ওইটা আর কি কল করতেছে। ওই ফাইলে একটা ছিল, এই ফাইলে একটা নেম স্পেস ছিল, প্রোটেক্টেড এখানে। এখানটাতে প্রোটেক্টেড এটা বলে দিতে পারো। তুমি যদি সেপারেট কোনো নেম স্পেস ইউজ করতে চাও, তুমি এইখানে বলে দিতে পারো। যেহেতু আমরা নেম স্পেসটাকে এখানে কিন্তু ইউজ করতেছি না, আমার দরকার হচ্ছে না খুলে, কারণ আমরা ফুল পাথ এখানে কিন্তু রাইট করছি, ঠিক আছে? আমার জন্য প্রয়োজন নাই। কিন্তু যদি আমি এটা দেখো একটা বিষয় যে এইটা বাদে সাপোজ
আমি কন্ট্রোলারটার ভিতরে না যে আমি এখানে যদি কন্ট্রোলার গ্রুপ 2 আমি যদি এই ফোল্ডারের ভিতরে আমার কন্ট্রোলারটাকে নিতে চাই, তখন কি হবে? আমার এই ক্ষেত্রে প্রবলেম নাই, এই ক্ষেত্রে সে ফুল পাথটা পাবে, কিন্তু নেম স্পেসের ওখানে একটা ভেজাল হবে। যেমন আমি এক্সাম্পল হিসেবে এখানে ক্রিয়েট করি, এখানে দেখাই, এখানে টেস্ট কন্ট্রোলারটাকে নিয়ে আমি এখানে মনে করি যে কপি করলাম। কপি করার পরে আমার এই নেম স্পেসটা তো চেঞ্জ হয়ে গেছে, কন্ট্রোলার তরিকা থাকবে না। তখন হবে কি, কন্ট্রোলার গ্রুপ 2 এই ডিরেক্টরিতে যাবে, এবং তখন আমার ইউজ স্টেটমেন্ট ইউজ করা লাগবে, কারণ এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কন্ট্রোলারটা কিন্তু অন্য জায়গায় আছে। তো আমি তার রেফারেন্সটাকে এখানে বলে দিই। তাহলে আমি এখন যদি তোমার ওয়েবে যাই, যাওয়ার পরে যদি টেস্ট কন্ট্রোলার ইউজ করি, একটা করে হলো এডিটরের কাছে বলে দেওয়া যে কোনটা লোড, দুই জায়গা থেকে লোড করার জন্য বলতেছে যে কোন জায়গা থেকে নিব আমি, কারণ টেস্ট কন্ট্রোলার দুই জায়গা পাইছে। তো আমি গ্রুপ 2 থেকে যদি কল করি, গ্রুপ 2 এর রেফারেন্সটাকে সে এখানে নিল। আচ্ছা, এখন আমি যদি অ্যাপ্লিকেশনটা এক্সিকিউট করার ট্রাই করি, দেখো ও কোন জায়গা থেকে এক্সিকিউট করতেছে, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার গ্রুপ 2 এই ডিরেক্টরি থেকে ট্রাই করতেছে। এখন আমি রাউট সার্চে যাই, যাওয়ার পরে এই নেম স্পেসটাকে আমি স্পেসিফিক ভাবে বলে দিই, দেওয়ার পরে মনে করো আমি কল করি, তখন যে করতেছে যেটা নেম স্পেসটাকে আসলে কারেক্ট করে ফেলছে সামহাউ। তার মানে অন্য কোনো অপারেশন আসলে সে এখানে চালাচ্ছে। এই নেম স্পেসের ভিতরে যদি যাই, সে আলটিমেটলি কিছু একটা কাজ করতেছে। এখন তুমি যেটা করছিলা আগের বার, সেটা হলো @ ইউজ করছে ওয়েব ডিরেক্টরিটাতে। @ বেনিফিটটা হচ্ছে, সরি, @ ড্রব্যাক যেটা আমি সেটা বলতেছি। দেখো এইখানটাতে আমাদের এইটা আর ওটা সেম, এটা হচ্ছে পিএইচপি ডিফল্ট, ঠিক আছে, সেটা লারাভেলের, সরি, লারাভেল এর থেকে নিজে ইউজ করে। আর আগে যেটা করতো আরেকটা ওয়ে আছে, সেটা হলো তোমার তুমি এখানটাতে বলে দিতে পারবে কি হবে, টেস্ট কন্ট্রোলার ইন্ডেক্স এইভাবে বলে দিতে, তাই না? হ্যাঁ ভাইয়া। দেখি আরেকটু wait করি। দেখো এখানে সে নেম স্পেস কোনটা নিচ্ছে, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স টেস্ট কন্ট্রোলার্স। এখন আমি যদি চাই যে আমার এই গ্রুপ 2 এইটাকে লোড করতে, অর্থাৎ আমি এই কন্ট্রোলারটাকে যদি লোড করতে চাই, আমি এখানে চাচ্ছি না, এখানে থাকবে, তখন আমাকে কি করতে হবে, এই জায়গাটাতে আমার ফুল পাথটা কিন্তু বলে দিতে হচ্ছে, ব্যাকস্ল্যাশ দিয়ে দিতে হবে। ফুল পাথটা আমার বলে দিতে হচ্ছে, তাই না? তো এই ফুল জি, জি। পাথটা যদি আমি না বলে দিয়ে যদি আমি চাই যে এটাই আমার ডিফল্ট ডিরেক্টরি হবে, তখন আমি চাইলে আমার রাউট সার্ভিস প্রোভাইডারের এখানে এসে আমি ওইটা বলে দিতে পারি যে এই কন্ট্রোলার্স নামে কন্ট্রোলার গ্রুপ 2 এইখানটাতে যাবে। তখন দেখো সে যখন আমি লোড করবো, দেখো সে তখন গ্রুপ 2 থেকে কিন্তু লোড করতেছে। তো এটা হচ্ছে তোমার সেই নেম স্পেসের বেনিফিটটা ছিল। আর এখানটাতে দেখো যে তোমার এডিটরে তুমি কিন্তু ভালো সাপোর্ট পাচ্ছ না, যদিও লারাভেল প্যাকেজে তুমি সাপোর্টটা পাবা, বাট খুব একটা ভালো সাপোর্ট পাচ্ছ না আর কি। এখানটাতে সেই কন্ট্রোলারের ইন্ডেক্সটা আসলে কোথায় যাবে আমি সহজে কিন্তু বুঝতেছি না, যে টেস্ট কন্ট্রোলারের কোথায় আমার খুঁজতে হবে। মনে করো ইন্ডেক্স দিয়ে আমি সার্চ করতেছি, আমি কিন্তু অনেকগুলো ইন্ডেক্স আছে এখানটাতে, আমার ডিফিকাল্ট আর কি, মানে এক কথায় একটু চ্যালেঞ্জিং। কিন্তু তুমি যদি ডিরেক্টলি এই মেথডটাকে ইউজ করো, তাহলে কিন্তু একবারে এইটা তোমাকে নিয়ে যাচ্ছে যে তুমি আসলে কোনটাকে রেফারেন্স হিসেবে রাখছো, ঠিক আছে? বেনিফিটটা বুঝছো, এডিটরের সাপোর্টটা কত ভালো পাওয়া যায় এই জায়গাটাতে। কিন্তু বিহাইন্ড দ্য সিন কেস সেম, কেউ যে কাজ করে কেউ একই সেম কাজই করে। আমরা এইভাবে ইউজ করি আপাতত, ঠিক আছে? যেমন নাই সেটার দরকার নেই। এখন আমি আরেকটা জিনিস বলতে চাইছিলাম যে এইভাবে আমরা আগে যে মেকানিজম ছিল সেখানে কি ছিল, দেখো কল ব্যাক ফাংশন ছিল না,
আর এখানে দেখো যে আমরা একটা ক্লাস মেথড নিয়ে গেছি না, এই দুইটার ভিতরে না একটা ব্যাপক পার্থক্য আছে। এই পার্থক্যটা কিন্তু মানে তুমি খুব সহজে, তোমরা কখনো ট্রাই করছো কিনা জানি না। দেখো আর তোমরা কি কখনো এই কমান্ডে ট্রাই করছো, অপটিমাইজ করছো কখনো তোমার অ্যাপ্লিকেশন? অপটিমাইজের কাজ না কি? bro। সেটা হলো তোমার অ্যাপ্লিকেশনটাকে মনে করো প্রোডাকশন রেডি করবে, ঠিক আছে? তার মানে তোমার অনেকগুলো কাজ করে সে। অপটিমাইজ করলে কি কি হয় দেখো, সে কনফিগারেশন ক্যাশ করলো, কনফিগারেশন, তারপরে তোমার হচ্ছে রাউট ক্যাশ করলো, হ্যাঁ ফাইল ক্যাশ করলো, এভাবে অনেকগুলা ফাংশনালিটি সে ক্যাশ করে, ভিভো ক্যাশ করে। তো এই অপটিমাইজটা করার পরে দেখো আমার অ্যাপ্লিকেশনটা যদি আমি রান করি, আমার দেখো খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশনটা রান করতেছি, ঠিক আছে? এখন দেখো যে আমি আবার আগের স্টেপে চলে যাই, এইভাবে চলে যাই। এখন আমি অপটিমাইজটা ক্লিয়ার করে দিই, ফেলে দিই ক্যাশগুলা, ক্লিয়ার করে দিলাম, আমি আবার অপটিমাইজ করলাম। এখনো সে মনে করো যে আমার অ্যাপ্লিকেশনটা রাউট থেকে অপটিমাইজ করছে, ক্যাশিংটা কোথায় পাবা তুমি? এই দেখো এখানে তো আমরা তো ক্যাশ করতেছিলাম না এতক্ষণ ধরে, এই যে অ্যাপ্লিকেশনে অপটিমাইজ করলাম না, অপটিমাইজ করলে কি কি হচ্ছে যে কম্পাইল, ভিউ, রাউট, এই যে ডাটাগুলো যে অপটিমাইজ করলো, ক্যাশ করলো, এই ক্যাশটা এই ক্যাশ ডিরেক্টরিতে জমা হয় স্টেপে। এগুলো যেমন কনফিগ ক্যাশটা এখানে থাকে, প্র্যাকটিস ক্যাশটা থাকে, রাউট ক্যাশ থাকে, সার্ভিসগুলোর ক্যাশগুলো এখানটাতে থাকে। এতে বেনিফিটটা কি হয় যে ওর কাছে একটা ক্যাশ কপি যখন থাকে, খুব সহজে মনে করে যে অ্যাপ্লিকেশনের ডাটাটাকে সে নতুন করে আসলে তার বাইন্ড করা দরকার নেই, সে একবারে দিয়ে দিতে পারে। এখানটাতে একটা ইরোর এক্সপেক্ট করছিলাম, যে ইরোরটা হয়তোবা কোনো সম্ভব দিল না কেন আমি জানি না। এখানটাতে আগের ভার্সন গুলোতে একটা ইরোর দেওয়ার কথা ছিল, কারণ তুমি কল ব্যাক ফাংশন কোন সময় তুমি ক্যাশ করতে পারবে না, এই ধরনের একটা ইরোর ছিল। হয়তোবা তাহলে লেটেস্ট ভার্সনটাতে ওই প্রবলেমটাকে রিজলভ করছে তারা। কিন্তু বেটার হচ্ছে এই এটাকে ইউজ না করা। বেটার তুমি একটা কন্ট্রোলারের ক্লাসে নিয়ে যাবা, এটাই উচিত। এটাতে আগে বেনিফিট যেটা ছিল যে এটা না করলে তুমি অপটিমাইজ করতে পারতো না, কিন্তু এখন দেখতেছি ওটা অপটিমাইজ করতে পারতেছে, কিন্তু তারপরেও এটাই বেটার। তুমি যখন কন্ট্রোলার ক্লাসে নিবা তখন তোমার আসলে অবজেক্ট ওরিয়েন্টেড এর যে বিষয়গুলো থাকবে সেগুলো তুমি একটু এক্সট্রা বেনিফিট পাবা, যেটা তুমি নর্মাল কল ব্যাকে পাবা না। হয়তো টিউটোরিয়ালের ক্ষেত্রে আমরা একটা দুইটা মেথড অনেক সময় লিখতে পারি, কিন্তু প্রোডাকশন লেভেলে তুমি যখন কোড লিখবা তো এই কাজটা আসলে করা যাবে না, মানে তোমার কল ব্যাকে লেখা যাবে না। অলওয়েজ ট্রাই করতে হবে কন্ট্রোলারের মেথডে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? এটা মাথায় রাখবো। আর এটা দেখো যে এখানে যে ক্যাশ করলো, এখন ক্যাশের আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। সাপোজ আমি এখানটাতে একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল রিড করি, সাপোজ আমার অ্যাপ ডিবাগ, এই ভ্যালুটাকে আমরা এখানে রিড করার ট্রাই করি। এখন যদি আমি এটা রিড করি আমি কি পাবো দেখি। হ্যাঁ, দেখো যে আমার কিন্তু সে কি করতেছে, আমার কিন্তু যে নতুন যে চেঞ্জ আনছি আমি, সেই চেঞ্জটাকে কিন্তু এখন পাচ্ছে না। কারণটা কি, ও কিন্তু ক্যাশে আছে, তোমার ক্যাশ থেকে ফেলে দিতে হবে। অপটিমাইজ ক্লিয়ার করে দিলাম। এখন দেখছি আমার চেঞ্জটাকে পাচ্ছে না। সে এখন ট্রু এই ভ্যালুটাকে দিচ্ছে, ঠিক আছে? এই ভ্যালুটাকে আসলে কিভাবে পাই দেখো, তোমার যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল যেটা থাকে ইএনভি, এই যে ভেরিয়েবল যেটা আছে এই ভেরিয়েবলের ভিতরে আমরা কি বলতেছি যে অ্যাপ ডিবাগ ট্রু, এটা বলতেছি, ঠিক আছে? এখন আমি আমার অ্যাপ্লিকেশনটা আরেকবার অপটিমাইজ করি। অপটিমাইজ করার পরে এটাকে যদি অ্যাক্সেস করতে চাই তখন দেখছি ভ্যালুটাকে কি পাচ্ছি, সে নাল পাচ্ছে। কিন্তু এই নালটা কি আসলে এক্সপেক্টেড ভ্যালু? আমার তো অ্যাপ ডিবাগ এই ভ্যালুটা তো ট্রু পাওয়ার কথা, আমি কিন্তু এনভায়রনমেন্ট ভেরিয়েবলে কিন্তু ট্রু সেট করছি, কিন্তু এখানটাতে আসলে নাল কেন পাচ্ছি? এটা একটা কোশ্চেন আসতে পারে, তাই না? দেখো আমার অ্যাপ পিএসপিতে তুমি যাও, অ্যাপ পিএসপিতে যাওয়ার পরে দেখো যে ডিবাগ ইনফরমেশন যেটা আছে, ডিবাগ ইনফরমেশনটাকে আমরা কি করতেছি এখানে
আমি এখন বেনিফিটের কথা বলতেছি, ঠিক আছে? আমার অর্থাৎ তুমি যখন একটা অ্যাপ্লিকেশন যখন অপটিমাইজ করবা তখন মেইন যে কাজটা হয় সেটা হলো তোমার কিন্তু আর এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে ডাটা অ্যাক্সেস করার আর কোনো ওয়ে নাই, কারণ ওগুলা সব ক্যাশ করে রাখিস। তো তুমি চাইলে আর এনভায়রনমেন্ট ভেরিয়েবল আর রিড করতে পারবে না। তো তোমার ডাটা তখন রিড করতে হবে কোথা থেকে? কনফিগ ফাইল থেকে রিড করতে হবে, এবং এটাই হলো বেস্ট প্র্যাকটিস। যখন তুমি অ্যাপ্লিকেশন কোন রাইট করবা তো অলওয়েজ ট্রাই করবা তোমার কনফিগ ফাইলে যে ভ্যালু আছে এই ভ্যালুটাকে ইউজ করার জন্য। মানে ইএনভি ফাংশনটাকে কনফিগ ফাইল ছাড়া আর কোনো জায়গায় ইএনভি ফাইল লেখা যাবে না, একটা এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমার মনে হয় আবার বেরোনো লাগে মনে হচ্ছে, এই তো একটা ভেজাল। জি ভাই, 1 মিনিট আসছে ভাই, আবার বের হয়ে আবার কি করতে বেরোয় হচ্ছে? বেরোইলে আবার 5 মিনিট টাইম লাগবে সেই তোমার রেকর্ড কমপ্লিট করতে। সমস্যা নেই ভাই, হোক, সমস্যা না, আমরা আছি।